আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘ অনেক দিন পরে লাইভে চলে আসলাম। অনেকে অনেক তথ্য দেয় আমি নাকি মারা গেছি। যাই হোক, আজকে জেনে রাখেন 20 আগস্ট 2026 আপনাদের সামনে জলজন্ত অবস্থায় আছি। হ্যাঁ, আমি আসলে ফেসবুক থেকে আমি কোনো যুদ্ধের ভিডিও দেই না, এর একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার জন্য ঝুঁকিপূর্ণ। আসলে যারা ফেসবুক ব্যবহার করে, আমাদের দেশের যে একটা অবস্থা, এখানে সরাসরি ভিডিও দেওয়াটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, রিস্কজনক। আর নাহলে অসংখ্য ভিডিও আছে, অসংখ্য, যেগুলো আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, ভাই এইটা কি? বুঝতে পারছেন? তো কাজের জন্য, বিভিন্ন কাজের ফাঁকে এটা আমি করি না। যখনই আমি সুযোগ পাই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আর ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। আর আমার যে শহর সেটা হচ্ছে আপনার রুস্তবনে ধনু, সংক্ষেপে বলা হয় রুস্তবন্ডন। শহরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন? একটু শুধু জানা দেন যে জি ভাইয়া, আমরা আপনার কথা শুনতে পাইতেছি। বাস, বুঝি না কেন জানি নেটগুলো সমস্যা করে। ভাই, আপনি কি আমার কথা শুনতে পান? একটু শুধু SMS দিয়ে জানান, ওকে? জি ভাই, ওকে, ধন্যবাদ ভাইজান। আসলে বুঝতেই তো পারেন এইসব জায়গার নেট খুবই খারাপ। তারপরও যে মনে করেন মাঝে মধ্যে নেটে থাকতে পারি, এটা আমার জন্য অনেক বড় বিষয়। আর আমাদের জীবন বেশি একটা ভালো না। মৃত্যু সবসময় পিছনে তাড়া করে, সবসময়। অনেক ভাই প্রশ্ন করে, অনেক ভাই আপনি এখন কি যুদ্ধে নাই? ভাই, এখন আমি যুদ্ধে নাই। আমাদের পুরো ব্যাটালিয়ানকে নিয়ে আসছে অভ্যন্তরীণ। আপনারা যারা অভ্যন্তরীণ না বুঝেন, সেটা আমি বুঝাইতে পারি। এখানে অনেক ব্যাটালিয়ান আছে, অনেক। এক একটা ব্যাটালিয়ানের এক একটা কাজ। আমরা এখন অভ্যন্তরীণ দায়িত্ব আছে। আর এই অভ্যন্তরীণ দায়িত্ব থাকলেও আমাদের ব্যাটালিয়ানটা হচ্ছে মানে সমস্ত ব্যাটালিয়ানের সেরা একটা ব্যাটালিয়ান, যার কারণে এদেরকে এখন অভ্যন্তরীণ ফার্স্ট বর্ডারে দায়িত্ব দেওয়া হয়েছে। মানে আমরা যতটুকু দখল করছি অনেক জায়গা, শুধু আমাদের এই ভূমিকা না, এখানে অনেক ব্যাটালিয়ান আছে। বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে ব্যাটালিয়ান গুলো আইসা যুদ্ধের ভূমিতে কাজ করে। ঠিক আছে? তো আমাদের ব্যাটালিয়ান 2022 সাল থেকেই এই যুদ্ধে লিপ্ত। সরকার জানি না, এখন এই ব্যাটালিয়ানকে অভ্যন্তরীণ দায়িত্ব দেওয়া হয়েছে, আর এখান থেকে তাদেরকে আমাদের ব্যাটালিয়ান পাঠাইছে, এই আর কি। তো এইভাবেই আছি আর কি। তো অভ্যন্তরীণ অনেক চাপ। রাত্রেবেলা মনে করেন ড্রোন চলে আসে, মিসাইল আসে, বিভিন্ন রকমের মানে প্রযুক্তি আছে, যেটা আপনারা এখন বাংলাদেশিরা দেখেন নাই। আসলে বাংলাদেশিরা দেখেন নাই। পৃথিবীতে একটা বড় সামরিক দেশের পরে কিন্তু এই দেশ। আমি নাম ধরে বলি না, নাম ধরে বললে আমার জন্য সমস্যা, অনেক বড় সমস্যা। তাছাড়াও আমি 15 তারিখ রাত্রেবেলা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসছি, আর গেছিলাম 6 তারিখে। 6 তারিখে 11:45-এর সময় চীন হয়ে বাংলাদেশে গেছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ আমাকে সম্মান করছে। আমি খুবই তাদের উপর মানে শুভেচ্ছা জানাই এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করি। তারা অত্যন্ত ভালোবাসা আমাকে দিচ্ছে। তবে আমার পরিবার আমাকে হাইট রাখার জন্য আমাকে একটা নিরাপদ জায়গায় রাখা হয়েছে। আমি মাত্র 7 দিনের জন্য গেছিলাম, 8 দিনের মাথায় আমি চলে আসছি। যাই হোক, এই আর কি। তো বাংলাদেশে গিয়ে দেখলাম ওইখানে কারেন্ট, এত পরিমাণ কারেন্ট যায়, রাত্রেবেলাও থাকা যায় না, অসম্ভব, খুব কষ্টকর।
আগের সরকার যেমন তেমন, আর এই সরকারের মাধ্যমে একেবারে কারেন্টের সমস্যা। হয়তো বা সরকারের একটু সময় লাগবে, এটা আর কি মনে করি। যাই হোক, মির্জা ফখরুল ইসলাম, অভিনন্দন জানাই তাকেও। মোহাম্মদ পলাশ মিয়া ভাই। আর আমারও ওই ফেসবুকে লাইভ করা হয় না, এই জন্য এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমার ফেসবুকে যে একটা রিচ একবারে কমে গেছে, কোনো এনার্জি নাই। আর তাতেও আমি খুশি, যারা কিনা ফেসবুকে ভিডিও তৈরি করার মাধ্যমে কিছু ইনকাম করার চিন্তা ভাবনা করে, তারা হয়তো বা রিস্ক নিয়ে ভাবে। আমার ইনকামের কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে আমি মাঝে মধ্যে সরকারের বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ, বিভিন্ন লেভেল থেকে আমাকে কল করা হয় যে ভাই আমরা আপনাকে ভালোবাসি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হ্যাঁ এনসিপি, আমরা যে উত্তরসূরি, এরাও আমার ফোন করে, ভাই আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না, আমরা আপনাকে ভালোবাসি, দয়া করে বলবেন না। কিন্তু কেন জানি ওই ভক্ততার মধ্যে আমার একটু যদি ভাব আছে। বাংলাদেশের কোনো মানে নর্মাল কিছু দেখলে বা জনগণের কোনো সমস্যা দেখলে আমি ভাইসা পড়ি, তাদের বিরুদ্ধে কথা বলি। তো যাই হোক, ওইটা অনেকে আমাকে খারাপ মনে করে। বাংলাদেশে আমি কখনো রাজনৈতিক করবো না, কখনোই করবো না বাংলাদেশের রাজনীতি। এর কারণ একটাই, ওইখানে যারা রাজনীতি করে নিজেদের মানে ভাগ্যে নিজেরাই কুড়া মারে। আপনারা দেখছেন বিগত সরকারের আমলে, ঠিক কিনা? তো রাজনৈতিকের চাইতেও সম্মান পদ হচ্ছে রাজনৈতিকের বাহিরে থাকা। রাজনৈতিকের বাহিরে থাকলে বিরোধী দল আপনারা বিরোধী দলের কথা বলবো না, আপনার সম্মান আরো বড় আকারে ধরা যাবে। জি ভাই, ভয়েস খারাপ আসতেছে, এটার কারণ আছে, কারণ এখানে নেট প্রবলেম, সবচাইতে নেট প্রবলেম। কি বলে নেট খারাপ আসতেছে। বাংলাদেশে গেছিলাম, গিয়ে আপনার বসুন্ধরা একটা মার্কেটে গেছিলাম, ওইখান থেকে একটা হোলি ল্যান্ডের কিনে আনছি আর কি। খুব ভালো ছিল। এখন জানি না, প্রথম তো আপনার ভয়েস খুব ভালো আসছে, কিন্তু এখন কেন খারাপ আসতেছে বুঝতেছি না। আপনারা কি এখন ভয়েস শুনতে পাইতেছেন? আর তাছাড়া এটার বিষয়ে আমি বুঝি না, এটা কি করতে হয়। মোহাম্মদ দীপু সরকার, ধন্যবাদ ভাইয়া, তোমার কথাগুলো একেবারে স্পষ্ট। আচ্ছা, ধন্যবাদ পলাশ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো যে কথাগুলো বলতেছিলাম, যে ওই যে সরকারের বিরুদ্ধে কথা বলি, ওইটা আর কি আমার একটা ঘাট, তারা ডরাই না, মৃত্যুরে এক বিন্দু ডরাই না। আমি জানি মৃত্যু আমার হইবই, বিশাল বড় বড় মৃত্যু থেকে। আপনারা তো দেখছেন পিছনে গুলি খাওয়ার পরে এখন জীবিত হাসি মুখে কথা বলতেছে। হ্যাঁ, মানে ওই মরণটারে কেমন জানি মানে ডরায় না, পরিবারের জন্য যে কিছু করার জন্য প্রস্তুত। সোহেল সর্দার নীরব তার পরিবারের জন্য যা কিছু দরকার তাই করতে পারে। তবে কোনো ক্ষতিকারক জিনিস, যেই কাজটা করলে জনগণের ক্ষতি হবে, পার্শ্ববর্তী প্রতিবেশীর ক্ষতি হবে, এই কাজটা অন্তত পক্ষে সোহেল সর্দার নীরব করে না। আমি গতকালকে একটা পোস্ট দিছি যে যারা দেশ ও জাতির শত্রু, তারা মৃত্যুকে ভয় করে। আমরা আসলে দেশ ও জাতির শত্রু হতে চাই না, আমাদের মৃত্যুর ভয় করার কোনো প্রয়োজন নাই। মৃত্যু হইব ধন্যবাদ। দুনিয়ার মতো থাকলে পাপ কাজে জড়া হবো, বিভিন্ন মানে পাপের সাথে লিপ্ত হবো, তার চেয়ে ভালো বাবা দুনিয়া ছেড়ে ওই পারে চলে যাই। বহুত চেষ্টা করছিলাম,
সাহসিকতা দেখাইছি, এতটাই সাহসিকতা দেখাইছি, রুশরা বুঝতে পারছে। রুশরা এখন মুখে মুখে কথা বলে আমার ব্যাটালিয়ানের, যে বাংলাদেশে একটা ছেলে আছে, বাহ বাহ ডেয়ারিং, আমাদের আগে গুলি করতে করতে সামনে বাড়ায়া যায়। তারাই বলে, তারা এখন বিশ্বাস করে যে মানব জাতির ভিতরে বাঙালিরা অনেক ভয়াবহ। ঠিক আছে, আসলে সবচেয়ে বড় কথা কি, মানে দুনিয়াতে মৃত্যুটাই সবচাইতে উত্তম কাজ, কিন্তু মরি না। ওই যে একটা কথা আছে না, আল্লাহ যদি আপনার মৃত্যু না লেখে সহজে মৃত্যু হইব না, বিষয়টা এরকম। মানুষ দেশের কিছু সত্য তুলে ধরেন। আপনার প্রশ্নের উত্তর যদি আমি দেই, তাহলে অনেক ভাই আমার রাত্রেবেলা ফোন দিব, কারণ আমি জিনিয়ান কথাগুলো, ডর ভয়ের কথাগুলো, বুঝতে পারছেন ভাই? বাংলাদেশের ব্যাপারে একটা কথাই বলতে পারি, বাংলাদেশের বর্তমান সরকার এরা চাইতেছে দেশটা অনেক সুন্দর করে গঠন করতে, কিন্তু এদের যে শাখা প্রশাখা নেতা কর্মীরা আছে, তারা দীর্ঘ 17 বছর কোনো লুটপাট, চুরি চামারি, চাঁদাবাজি, মানি লন্ডারিং করতে পারে নাই। তারা এমন একটা সময় এখন পাইছে, তারা এখন লুটপাট ইচ্ছা মতন করার জন্য মানে যে যেমন করতেছে। আর তাদের যে সমর্থক, এটা আবার হচ্ছে আপনার যে মানে বিরোধী দল জামাতের কিছু নেতা কর্মী আছে, কিছু আমি সবার কথা বলতেছি না, কিছু নেতা কর্মী আছে, তারা আবার বলাৎকার আর ক্ষমতা পাইছে, এমপি মন্ত্রী হয়েছে, ওই মনে করেন কিছু মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। জামাত তো একবার চেষ্টা করে না যে আমি এই কাজটা করলে কি হইব। আর এই ক্ষেত্রে বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি হয়ে গেছে, আইনের প্রতিষ্ঠান নাই, সামাজিক নিরাপত্তা নাই, আরো যে কত কিছু নাই, এটা তো আমার চেয়ে আপনারা জানেন। ধাপে ধাপে দুর্নীতি, ধাপে ধাপে বাংলাদেশ সরকারের প্রধান তিনি চাইতেছে যে দেশে একটা ভালো কিছু করব, কিন্তু তিনি চাইলে কি হইব, তার তো উচ্চ মাপের শিক্ষার জ্ঞান নাই। সে যতই চাও বাংলাদেশে উন্নত করতে পারবো না, এটা আমার ধারণা। রাজনৈতিক কোনো আশ্রয় নেই, কোনো পক্ষে সাপোর্ট না, আমার ধারণা। আপনি দেখেন বর্তমান সরকার প্রধান তিনি যখন ক্ষমতায় আসার আগে তিনি বলছে আগের সরকার নাকি এই যে গ্যাসের কূপ খনন করে নাই, তারা দুর্নীতি করছে। তিনি আসলে গ্যাসের কূপ খনন করব, গ্যাসের মাত্রা বাড়ায় দিব, ঠিক কিনা? এটা আমার কাছে একটা ভিডিও আছে। উনি ক্ষমতায় আসছে, গ্যাসের কূপ যে উনি খনন করতেছে তার কি গ্যারান্টি আছে, কে দেখছে? অথচ বর্তমান গ্যাসের খুব প্রবলেম। আর বিদ্যুতের সমস্যা তো এটা তাদের নেতা কর্মীরাই কয়, আমরা না, তাদের নেতা কর্মীরাই কয় বিদ্যুতের অনেক সমস্যা, অনেক বৈদ্যুতিক সমস্যা থাকবেই। আবার তাদের নেতারাই বলে যে বৈদ্যুতিক সমস্যা দূর করার জন্য 2 বছর লাগবে। বাঙালি জনগণ আপনারা তো জানেন, এই তারেক রহমান সাহেব নিজেই বলছিল যে বাংলাদেশের বৈদ্যুতিক সমস্যা দূর করা কখনোই পসিবল না, কিন্তু বিগত 17 বছরের সরকার এসে দেখা দিছে যে বৈদ্যুতিক জিনিসগুলো মানুষের ঘরের ঘরে দরজার সামনে পৌঁছা দেওয়া যাইব। সেটা কিন্তু আপনারা দেখছেন, ঠিক কিনা? এখন যদি আমি এই কথাগুলো বলি, বলবো যে আমি আওয়ামী লীগের দোসর। সমস্যা নাই, যদি আওয়ামী লীগের দোসর হয় এটা আমার সৌভাগ্যজনক, কারণ বাংলাদেশে এখন 50% উপরে মানুষ বলতেছে যে আগের সরকার যা করে গেছে বর্তমান সরকারের পক্ষে এটা সম্ভব না, নয় আকারের না। আমিও সাপোর্ট করি নয় আকারের না। কিভাবে করবে? যে কোনো একটা দেশকে উন্নত করতে হলে আগে সরকার প্রধানের একটা শক্তিশালী অবস্থান নিতে হয়, আইনের প্রতিষ্ঠা করতে হয়, অন্যায় যে করবে তাকে আগে ধরো। কিন্তু দুর্ভাগ্যজনক, বিশ্বাস করুন, এই বাংলাদেশে প্রশাসন যারা কিনা জনগণের নিরাপত্তা দিব,
হেরা আরো জনগণের নিয়ে খেলা করে। একজন নেতা কর্মীরা ধরে নিয়ে পিটাইবো, মারবো, এটা কি পুলিশের কাজ? পুলিশ যে বেতন পায় আমাদের সমস্ত নাগরিকের কাছ থেকে, বাংলাদেশের নাগরিকের কাছ থেকে যে ইনকাম ট্যাক্স দেওয়া হয়, আমরা কর দেই, এটার উপর তারা বেতন পায়। তারা দেশ ও জাতির মানে উন্নয়নমূলক কাজের সাথে লিপ্ত থাকবে, অন্যায়কারীকে ধরবে, নিরপরাধকে তারা ছাইড়া দিবে। সেই ক্ষেত্রে কি হয় দেখেন, বিরোধী দলের নেতা কর্মীরা প্রধান কাজ হতে হবে, জনগণের নিরাপত্তা নাই, আগে ধরো বিরোধী দলের নেতা কর্মী কারা তাকে ধরো। সেটাই করতেছে কিন্তু ভাই, বিরোধী ফ্যানও বাতাস দেয় না। বুঝতে পারছেন ভাই? তো বর্তমান পুলিশের কাজ ভিন্ন হয়ে গেছে। পুলিশ এখন একটাই কথা, বিরোধী দল দমন করো। জনগণের নিরাপত্তা নাই, ব্যাংক ডাকাতি হইতাছে, রাস্তাঘাটে ছিনতাই হইতাছে, রাস্তা থেকে নারীদেরকে ধরে নিয়ে গাড়িতে নিয়ে এনজয় করে ফালা দিতেছে। নেতার ছেলে বুঝতে হবে মামলা করতে ভয় পাইতেছে, ঘরের থেকে নারীদেরকে ধরে আনতেছে। এই যে যে অপরাধমূলক কর্মকাণ্ড, এই অপরাধমূলক কর্মকাণ্ড দমন করার দায়িত্ব কার? সরকারের। সরকার কয়টা দমন করতে পারছে আমার একটু বুঝান, কয়টা বলেন আমারে, কয়টা সে দমন করতে পারছে? সরকার চুপ। কারণ কি জানেন, এই নেতাকর্মী, এইসব নেতাকর্মী দিয়েই কিন্তু সরকার ক্ষমতায় আসছে। আর তারা দীর্ঘ 17 বছর খুব কষ্টে আছে, এখন ইনকাম করবেই। বাংলাদেশ এখন কিছুই বুঝবে না, বাংলাদেশ এখন কিচ্ছু বুঝবে না। এটা বুঝবে আগামী 2, 4, 5 বছর পরে, যখন দেখবে একজন নাগরিক ব্যাংকে যাবে লোন আনার জন্য, লোন পাইব না। কারণ কি, ব্যাংক দেউলিয়া। একটা মানুষ ব্যবসা করব, ইম্পোর্ট করে আনবো এবং এটা রপ্তানি করব, সেই রাস্তাটা বন্ধ হয়ে যাব। কারণ কি, দুর্নীতির কারণে বহির্বিশ্ব এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইবে না। এসব জিনিসের জন্য কিন্তু মানে আস্তে আস্তে সময় লাগে। হালকা হালকা আপনি যে এখনই পাইবেন, 2-1 মাসের মধ্যে পাইবেন তা না, এটা আস্তে আস্তে হইবে। আপনারা কি জানেন, কয়দিন আগে আমি অনলাইনে দেখলাম যে কানাডার আদালত থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে আবারও বাংলাদেশে। তা বাংলাদেশের পলিটিক্যাল দল, সবচেয়ে একটা ক্ষমতা দল বর্তমানে যে বিএনপি, তার নাম ধরে করছে। তো ভাই, বাংলাদেশ প্রসঙ্গে হয়তো আপনি বুঝতে পারছেন অনেক কিছু। আমি বলে দিই, এটার সলিউশনও আছে। এই বাংলাদেশকে যদি উপরে উঠাইতে চান বা একটা মান সম্মান পর্যায়ে নিয়ে যেতে চান, সর্বপ্রথম আইনের প্রতিষ্ঠান করতে হবে। আইনের প্রতিষ্ঠা করতে হবে। আইনের প্রতিষ্ঠা কি? আপনি যে কোনো সরকারি অফিস আদালতে যাইবেন, তারা নিয়মের বাইরে কাজ করবে, ধরো, পাকড়াও, চাকরি থেকে বরখাস্ত করো, 1 নাম্বার। 2 নাম্বার, প্রশাসন, যিনি প্রকৃত অপরাধী, কোনো নেতার কথায় না, প্রকৃত অপরাধী যিনি, তাকে ধরে নিয়ে কোর্টে চালান করো। আর বিচারক সঠিক প্রমাণ পাইয়া তারে জেলে বড়। এটা হচ্ছে মূল কাজ। তারপরে কিভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হয় সেই ব্যবস্থাটা করতে হবে। কিভাবে তরুণদেরকে বৈদেশিক মুদ্রা আয় করার জন্য কিভাবে বিদেশে পাঠানো যায়, এই রাস্তাটা সহজ করতে হবে। কিভাবে বিমানের ভাড়া কমাইতে হয়, সেই রাস্তাটা করতে হবে। কিভাবে এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে সম্মানজনকভাবে একজন নাগরিক যাইব, সম্মানজনকভাবে কাজ পাইব ওই দেশের মধ্যে, এই কাজটা করতে পারে। এগুলা করবে। একদিক দিয়ে কর্মসংস্থান তৈরি হবে, আরেক দিক দিয়ে আইনের প্রতিষ্ঠান তৈরি হবে, আরেক দিকে কি হবে, জনগণের নিরাপত্তা। এই জিনিসগুলো যদি না করতে পারে, তাহলে একটা বাংলাদেশ কখনোই উপরের দিকে আসবে না। আমি এই সরকার নীরব চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতে পারি যে বিগত 17 বছরের সরকার যে প্রসেসিংয়ের কাজগুলো করছে, হ্যাঁ, তারা দীর্ঘদিন সময় পাইছে, তারা এই জিনিসটা প্রসেসিংও করছে, কিন্তু এই কাজটা এই সরকারের দ্বারা সম্ভব না। এটা আমি বাংলাদেশে গিয়া বুঝতে পারছি। আর এই যে অনলাইন প্ল্যাটফর্মে যখন ভিডিও দেখি, তখন এটা থেকে অনুমান করে বলতে পারি রাজনৈতিক একটা ধারা আছে, তারা মিথ্যা কথা বইলা জনগণের সামনে পীর সাজবো, ক্ষমতা এসে লুটপাট করবো। আর এটাই বাংলাদেশের পলিটিক্যাল লোকেরা করতেছে, এই কাজটাই করতেছে ভাই, বিশ্বাস করেন। হ্যাঁ, ঠিক আছে, আমার কথা আপনারা বলবেন যে ভাই আপনি আওয়ামী লীগের কথা বলতেছেন। ভাই শুনেন,
এই যে যে জুলাই যোদ্ধা যারা আছে, যারা অনেকভাবে হ্যাঁ কথা বলে, জুলাই যোদ্ধারা পাকিস্তানিদেরকে সাপোর্ট করে, পাকিস্তান রাষ্ট্রের সাথে মিলতে পারলে বেটার হইব। আপনারা কি জানেন তৎকালীন সরকার পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিল ইমরান খান। ইমরান খান নিজেই বলছে যে পূর্ব পাকিস্তানের সাথে আমাদের জেনারেল ইয়া নাকি আইয়ুবের নাম বললো জানি, ইনি অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের উপরে একটা জুলুম করছে, সে নিজে স্বীকার করে। আর আজকে 2026 সালে আইসা জুলাই যোদ্ধার কিছু সংগঠন আছে, তারা ব্যানারে লাগাইয়া মিটিং করে বলতেছে আমরা পাকিস্তান চাই। বলেন এবার হাজার হাজার মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, হাজার হাজার নারীরা বীরাঙ্গনা হয়েছে, এই বাংলাদেশটারে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশটারে তৈরি করছে। আজকে কি বলতেছে পূর্ব পাকিস্তান বাংলাদেশটারে পূর্ব পাকিস্তান হিসেবে চায়। কত বড় রাজাকারের বাচ্চা। আমি আবার রাগ দেখায় একটা SMS করছি যে তখন কপাল বালা, যদি বাংলাদেশে থাকতাম তখন রাশিয়ান প্রযুক্তি দিয়ে তোর উড়াইয়া দিতাম। কারণ কি জানেন, কারণ হচ্ছে আমার পূর্বপুরুষরা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ উপহার পাইছি। আমি সোহেল কিন্তু বাংলায় কথা বলতেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় গৌরব। এই বাংলা কথার জন্যই কিন্তু পূর্ব পাকিস্তানের সাথে একটা দ্বন্দ্ব হয়, পরবর্তীতে রাষ্ট্র নিয়ে দ্বন্দ্ব হয়, এটা আপনারা সবাই জানেন। আর এই দ্বন্দ্বের মধ্যে এই যে যে যারা ছিলেন রাজাকার যারা ছিলেন, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করছিল। আপনি 1971 সালের আগে যেই ভিডিওগুলো আছে, পুরাতন ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশে স্বাধীন করতে চাইছে। আর আজকে এত বছর পর এসে বাংলাদেশের ওটা পূর্ব পাকিস্তানের সাথে মিলতে চায়। আমি গত 3 দিন আগে একটা ভিডিও পেয়েছি, কিভাবে তারা মিটিং করে, কিভাবে তারা বলে ইনকিলাব জিন্দাবাদ। ভাই আপনি বাঙালি না, আপনার দেশটি বাংলাদেশ না? আপনি কি চান পাকিস্তানিদের সাথে জুলুমের মধ্যে আপনারা পড়েন? ওদেরকে মারেন না কেন, পিটান, কুত্তার মতন পিটান। আর যদি মারতেও না পারেন, ধরে না থাপ্পড় মারেন, এক থাপ্পড় মারবেন যাতে কানটা স্তম্ভ হয়ে যায়। আমি খুব কষ্ট পাইছি, বিশ্বাস করেন, আমি খুবই কষ্ট পাইছি যে আমার বাংলাদেশ আজকে এত বছর পর স্বাধীন একটা বাংলাদেশ, তারা কিভাবে বাংলার মাটিতে বসে আবার দাবি করে যে পূর্ব পাকিস্তান এটা আমরা বাংলাদেশ আমরা এখন পূর্ব পাকিস্তান হিসেবে চাই। কত বড় সাহস! এই জন্য নাকি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল, এই জন্য নাকি আমাদের পূর্বপুরুষ মা খালার বাপ মায়েরা হ্যাঁ ইজ্জত দিয়ে দিছে। এজন্য খুব কষ্ট ভাই। জামাত বর্তমান যারা আছে তারাও বাংলাদেশের নাগরিক, বিএনপিও বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগও বাংলাদেশের নাগরিক। আমরা এই সব দল মিললাই আমরা যুদ্ধে বিজয় অর্জন করছি বাংলাদেশ। আজকে যুদ্ধে যেহেতু আমরা বিজয় অর্জন করছি, সেই ক্ষেত্রে জামাতের ভিতর বেশিরভাগই রাজাকার, ওরা পাকিস্তানের সাপোর্ট করছে 1971 সালের আগে এবং পরে, এখনো করে। হ্যাঁ, আমরা যারা পাকিস্তানের সাপোর্ট করব তাদেরকে ধরে গণপিটানি দেবো, তার মানে আমরা পাকিস্তানকে ঘৃণা করি এটা আমি বলতেছি না। বাংলাদেশ নিয়ে যদি কোনো কথা বলবো ওদেরকে আমরা গণপিটানি দেবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো ওদের যদি পাকিস্তান ভালো লাগে তোরা পাকিস্তান যা। আমরা এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করছি, হাজার হাজার মৃত্যুর বিনিময়ে, হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করছি। এই দেশ আমাদের, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, এই দেশ আমাদের, এটা হবে আমাদের স্লোগান। আমরা কখনোই পাকিস্তানিদের সাথে আমরা মিলব না, ওদেরকে আজীবন মৃত্যু পর্যন্ত ঘৃণা করে যাবো, পরবর্তী প্রজন্ম সহ। বুঝতে পারছেন আমাদের উপর যে জুলুম আর নির্যাতন করছে 1971 সনে আমাদের পূর্বপুরুষদের উপরে, এটা কিন্তু আপনারা জানেন, ইতিহাস ঘাটলে দেখা যায়। 2-4টা রাজাকারের বাচ্চার জন্য যদি আমার দেশে আমরা পাকিস্তানের সাথে মিলা দেই তাহলে কিভাবে হয় কোন? আর অনেক ভাই আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি একটা নৈতিকতার পক্ষে কথা বলি। আমি একটা মানে মধ্যবর্তী স্থান থাইকা যিনি কিনা ভালো কাজ করতেছে আমি তার পক্ষে কথা বলি। আমি কোন বিবেক নিয়ে আমি বর্তমান সরকারের কথা বলবো, কোন বিবেক নিয়ে আমার একটু বুঝাইতে পারেন?
নারী দর্শন হইতাছে, রাস্তা চাঁদাবাজি হইতাছে, খুন খারাপি হইতাছে, দিনে দুপুরে মানুষ কুবায় মারতাছে, পুলিশ থানায় গিয়া পুলিশরে মারতাছে জনগণ। আপনারা কি দেখেন নাই? থানায় গিয়া পুলিশরে মারতাছে, পুলিশ কিছু করতে পারতেছে না, আর পুলিশে যা ধরে কি বিরোধী দলের নেতাকর্মী করে। এই সরকারের বিরুদ্ধে কি প্রশংসা করতে পারি আমি? কি আপনি আমার কোন, এটা কি আমার পক্ষে সম্ভব? এই সরকার জনগণের কোনো দায়িত্ব নাই, জনগণের কোনো দায়িত্ব নেই। আমি কেন সাপোর্ট করুন? বাংলাদেশের দিকে যদি তাকান, যদি বর্তমান তাকায় দেখেন, দেখবেন বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, অনেক। এই উন্নতির পিছনে কে আছে? এই উন্নতির পিছনে কে আছে আমার বলেন? এখন যদি আপনি বলেন বাংলা বিএনপির মধ্যে তারা বলতেছে, আজকে আমি একটা ভিডিও শেয়ার দিছি যে যারা এখন বর্তমানে শেখ মুজিবুর রহমানের নামে মিথ্যা কথা কইতাছে বা তার নামে বদনাম করতেছে, তারাই এক সময় জনসম্মুখে আইসা তাদের প্রশংসা করছে। আজকে সেই ভিডিওটা আমি শেয়ার দিছি। আমি একজন আদর্শবান বাংলাদেশের নাগরিক হিসেবে এই পোস্টটা আমি শেয়ার করছি। এইটা ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তো যদি আমার কেউ বলেন যে ভাই আপনি তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে গেলে আপনি ভোটটা কারে দিবেন, আমি নিঃসন্দেহে বলুন বাংলাদেশে তো দ্বিতীয় কোনো পার্টি নাই, দ্বিতীয় কোনো পার্টি নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার হাত ধরে যারা কিনা ক্ষমতায় আসবে আমি তারে ভোট দিব। কারণ একটাই, যিনি কিনা উন্নতি করে জনগণের দেখাইতে পারতেছে, তার ডেভেলপমেন্ট দেখাইতে পারতেছে, আমি তো তারই সাপোর্ট করুন। নাকি যারা ওই যে নারী দর্শন বা বিভিন্ন অনৈতিক কাজ করতে তাদেরকে ভোট দিব? কারণ আমার ভোট নিয়ে কোনো মূল্য নাই। বর্তমান বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আছে, বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আছে। আর এই ক্ষমতা থাকাকালীন অবস্থা যে সমস্ত নৈরাজ্য তৈরি হইতেছে, আমি এই নৈরাজ্য চোখ দেওয়া দেখা কিভাবে আমি তারা সাপোর্ট করি? কিভাবে? কখনোই না, অসম্ভব। বাংলাদেশের যদি 99% জনগণ যদি বিএনপির ভোট দেয়, আমি সোহেল সর্দার ওইখান থেকে আমি প্রয়োজন না ভোট দিব, তবে ভোট দিব না। যদি জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত করতে না পারে, সেই সমস্ত মানুষকে যদি আমি একটা ভোট দিয়ে যদি তারা আমি আগায়া দেই, তাহলে এটা আমার একটা অসম্মানে হানা দিব, অসম্মানে হানা দিব। এটা আমি কেন করুম? এটা যাই হোক, বাংলাদেশ যারাই থাকুক সবার জন্য শুভকামনা, এবং কে যার মতন চলুক আমার কোনো দেখার বিষয় না। অনেক সময় আবেগ নিয়ে অনেক কথা বলি। আমি আমার সমস্ত পরিবার নিয়ে আমি একটা আবাস স্থল আছে আমার, এখানে আমি বসবাস করব, বিভিন্ন সুযোগ সুবিধা পাবো, এখানে আমি আমার আজীবনটা কাটাইতে চাই। তারপরও ভাগ্য জানে কখন আমি কোথায় থাকি। তবে আমি জ্ঞান থাকা অবস্থায় বাংলাদেশে বসবাস করতে চাবো না। ওইখানে ধাপে ধাপে দুর্নীতি, ধাপে ধাপে হয়রানি, ধাপে ধাপে সব কিছু। ওই যে এক ভাই দেখছে বিডিই ভারতীয় আগ্রাসন নিয়ে কিছু বলেন, পিলখানায় হাসিনা 57 জন সেনাবাহিনী হত্যা করবো। আচ্ছা ভাই, শেখ হাসিনা যদি 57 জন সেনাবাহিনী হত্যা করে থাকে, আপনার প্রশ্নের উত্তর দিতেছি, বর্তমান যে বিএনপি ক্ষমতায় আইছে, তো বিএনপি তো এই মামলাটা কিছু করতে পারতেছে না। প্রমাণ তো আন্তর্জাতিক আদালতে তো কোনো প্রমাণ পায় নাই। এটা হচ্ছে বিরোধী দলীয় নেতা কর্মীরা তার রাজনৈতিককে, তার সম্মানকে নষ্ট করার জন্য তারা এইভাবে কথাবার্তা বলতেছে। আর এটা সূচনা কারা? জামাত। অনলাইন যে কিভাবে তারা কি করতেছে এটা বুদ্ধি আপনার হয় নাই। সে যদি 57 জন সেনাবাহিনী মারতো, আজকে তার আগে সর্বপ্রথমে এই কাজের জন্য আগে তার ফাইন হইতো। তার কি এই কাজের জন্য কি তার কোনো মামলা হয়েছে? দেখছেন এত যে মিডিয়া জগৎ দেখতেছেন, দেখছেন আপনি এত কিছু সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। যাই হোক, অনেক সময় কথা বলতে বলতে উত্তেজিত ভাবই হয়ে যায়, আই এম সরি। আমি আবার মাঝে মধ্যে ওই অনেক সময় আগে যারা আমাকে SMS করতো, হ্যাঁ,
ওই যে এক ভাই আছে এমডি রিয়াজ হোসেন, জয় বাংলা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইরে, SMS করে তুই তোর বংশের পরিচয় দেস, বুঝতে পারছো? আর যদি বকা দেয় রে উত্তর বাচ্চা, যদি বকা দেয় মাদার চোত। যাই হোক, আমার বিষয়ে তুই বুঝবি না। তুই সরা যা, তুই পাকিস্তানের বাচ্চা, তুই রাজাকারের বাচ্চা, তুই জুয়াই চুদি খানকির পোলার জন্মের বাইনচত। ভাই আপনারা কোনো মনে কিছু নিয়েন না, ওই আমি মাঝে মধ্যে অনেক সময় আসলে মেন্টালি ঠিক থাকে না, আবার রাগও অনেক, আবার ভালোবাসাও অনেক। ভাই এমডি আজিজ ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমার সাথে যোগাযোগ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই, আমাকে মেসেঞ্জারে নক করবেন, ঠিক আছে ভাই? ওয়েলকাম মেসেঞ্জারে। দেশে আসতে পারবা রানা মিয়া, দেশে আসতে পারবা? দেশের থেকে আসছি 16 তারিখে, আমি রাশিয়াতে আসছি, 16 তারিখে রাশিয়াতে আসছি, বুঝতে পারছেন? আর চোর না, ভিডিও দিয়া বাংলাদেশে গেছি। আওয়ামী লীগ বিএনপি তোমার ওই জামাত শিবির যারা আছে এরাও আমার লাইক করে, বুঝতে পারছি? হাসানুর রহমান ভাই একটা কথা বলছেন, আমি আপনার কথাটা পড়ছি। আসলে এত কইরা আমরা বলি যাতে বাংলাদেশ থেকে কোনো মানুষ যাতে রাশিয়াতে না আসে সেনাবাহিনীর কাজে, তারপরও বাঙালি কিছু আছে আবালচোদা এটি আসতেছে। মরবো 100% মরবো, যেতে পারবো না। আগের চাইতে বর্তমানের অবস্থা আরো খারাপ, বিশ্বাস করেন আরো খারাপ। প্রযুক্তি এত পরিমাণ হারা পাইছে, আমরা বাধ্য হচ্ছি এখন পারমাণবিক বোমা বের করার। এর কারণটা আপনারা নিজে কোথায় চিন্তা করবেন। বিডি ভাই লেখছে, বাইরে কিন্তু আমি একটা বিশাল বড় উত্তর দিচ্ছি, রাশিয়া থেকে কিভাবে বাংলাদেশের টাকা পাঠান। ভাই রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর যে মাধ্যমগুলো আছে এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, আর এখন ক্রিপ্টোকারেন্সি করতে গেলে রাশিয়াতেই আটকে রাখে। আমরা তো তারপর সেনাবাহিনীর ট্যাগ লাগানো আছে, সামরিক পাসপোর্ট আছে, রাশিয়ান পাসপোর্ট আছে। হ্যাঁ, আমাদেরই এখন কষ্ট হইতেছে। তবে আমার একটা হাত আছে, সেটা হচ্ছে কি ব্যাটালিয়ান থেকে আমাকে সাপোর্ট করা হয়েছে, যে যেসব বাঙালিরা টাকা পাঠাতে পারে না, আমাদের সামরিক কর্মী যারা আছে, হ্যাঁ শুধু বাংলাদেশি না, আপনার অনেক দেশ আছে, নাম ধরে আমি না বলি, অনেক দেশ আছে যারা আমাদের ব্যাটালিয়ান আছে, তারা টাকা পাঠাইতে পারে না। এর উপায় আমরা ক্রিপ্টোকারেন্সি দিয়া, আপনারা যারা বুঝেন ক্রিপ্টোকারেন্সি, আমরা ওই অনুযায়ী করি। যদি আমার অ্যাকাউন্টে প্রবলেম করে, যেমন ধরেন গত 3 মাস আগে আমি প্রায় 22 মিলিয়ন রুবল আমি লেনদেন করছি, 22 মিলিয়ন রুবল। হ্যাঁ, ব্যাংক আমার আটকে দিচ্ছে। পরে আবার আমার যিনি আপনার দক্ষিণবঙ্গে যিনি কিনা সেনাবাহিনীর কমান্ডার, তিনি আবার ওই ব্যাংকের পেপার দিয়ে পাঠাইছে অনলাইনে যে এটা আমাদের নির্দেশে সরকারি ওর অ্যাকাউন্ট ওপেন করে দাও। তখন আবার আমি ব্যাংকে গেছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে। ঠিক আছে, কারণ গভর্নমেন্ট জানে যে এই টাকাটা কিভাবে হয়। আমার বেতন তো আর 22 মিলিয়ন না, এই দেশের উপরে নিষেধাজ্ঞা আছে। যাই হোক ভাই, তারটা ছিঁড়ে নাই, তার ছিল হয়তো আরো পাগলামি করতাম, তার ছিঁড়ে নাই ভাই, আশা করি বুঝতে পারছেন। রাগ আছে ভাই, আপনি আমার জায়গায় থাকলে এই এত সুন্দর করে কথা বলতে পারতেন না। কত মানুষ আসবে, সাজে বাজে কথা বলি, স্বাভাবিক, ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নাই। দেখছে আপনি এখন বেঁচে আছেন, বাট কিভাবে বেঁচে থাকাটা কি অন্যায়?
আর আমার এখন মিশন নাই, মিশন নাই, মিশন নাই। যারা এই কথার অর্থ বুঝেন না তারা SMS করবেন না। আমরা এখন অভ্যন্তরীণ দায়িত্ব আছি, অভ্যন্তরীণ দায়িত্ব। বুঝতে না পারলে জ্ঞানী ব্যক্তিরা জিজ্ঞাসা করবেন, ভাই অভ্যন্তরীণের দায়িত্ব সম্পর্কে অর্থ কি, আর যুদ্ধের যে মিশনের অর্থ কি। অনেক ধন্যবাদ ভাই। বৈধ উপায়ে টাকা পাঠালে বাংলাদেশ রেমিটেন্স বাড়বে। জি, আমরাও চাই বাংলাদেশের রেমিটেন্স বাড়ুক, কিন্তু বাংলাদেশ রেমিটেন্স বাড়বে কিভাবে? রেমিটেন্স বাংলাদেশ কিভাবে পাবে? এই দেশের উপর একটা বড় দেশ, নাম ধরে না করি, এটা জানোয়ারের দেশ, সে করছে কি এই দেশটার উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। 18,000-এর উপরে স্যাংশন খাওয়া, নিষেধাজ্ঞা খাওয়া। আন্তর্জাতিক মাপের কোনো ব্যাংক নাই। এই দেশ এখনো টিকে আছে শুধুমাত্র বিভিন্ন দেশের সাথে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। বুঝতে পারছেন? এই যে বাইন্যান্স, এটা কার? আমেরিকার। বাইবিট কার? আমেরিকার। এটার মাধ্যমে আমরা কাজটা করে ফেলাই। ঠিক আছে? রেমিটেন্স এ দেশ থেকে কখনোই সম্ভব না। এই দেশের সরকার বাংলাদেশ ব্যাংকে গিয়ে মানে একটু চাইছে, আপনার তাদের একটা ব্যাংক খোলার জন্য অনুরোধ করছে যে তোমার দেশে সৌর বিদ্যুতের জন্য পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র এটা তৈরি করার জন্য হাজার হাজার রাশিয়ান এখানে চাকরি করে, টাকা পাঠাতে পারে না বৈধভাবে, তারাও রেমিটেন্স পায় না এই দেশে। বলছে আমরা একটা ব্যাংক খুলি, এই ব্যাংকের মাধ্যমে আমরা কাজটা করি। কিন্তু বাংলাদেশ এই ব্যাংকটা খুলতে দেয় নাই, কারণ বাংলাদেশ আমেরিকার অধীনে চলে। আমেরিকার মাধ্যমে তারা, আমেরিকা যদি ঘোষণা দেয় ব্যাংক খুলতে দাও, তারা দিবে, আর যদি কয় না, পারবে না। কারণ সারা পৃথিবীর মোড়ল হচ্ছে তারা। বুঝতে পারছেন? যদি ব্যাংক খুলে দিত, বিশ্বাস করবেন না, আমাদের প্রচুর রেমিটেন্স পাইতো বাংলাদেশ। প্রচুর বাঙালি কিন্তু এখন এই দেশে আছে। আমরাও চাই হোক, আমরাও চাই হোক, তবে বাংলাদেশ সরকারের উচিত যে এ দেশে মানুষ যে আমরা পাঠাইছি, এ দেশের একটা মাধ্যম আমরা কইরা দিই। যে কোনো একটা ওয়েব, যে কোনো একটা অ্যাপ বা যে কোনো একটা মাধ্যম দিয়া যদি আমরা টাকাগুলো পাঠাইতে পারি, হয়তো। এ দেশের রাষ্ট্রদূত কিন্তু আছে, বাংলাদেশের রাষ্ট্রদূত আছে। তারাও যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি এ দেশে টাকা কিভাবে পাঠান বাংলাদেশে, সে কি করবো জানেন? ক্রিপ্টোকারেন্সি। আমার ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে কি অবৈধ। অবৈধতার কারণও আছে। বাংলাদেশ যে ক্রিপ্টোকারেন্সি অবৈধ দিছে, এটা কারণ আছে। এর কারণ জানেন? বাংলাদেশের এমপি মন্ত্রীরা হচ্ছে দুর্নীতিবাজ। তারা টাকা দিয়া ডলার কিনে, ডলারটারে নিয়ে ফেসবুকের মতন অ্যাপের মধ্যে নিয়ে অন্য দেশে গিয়ে অন্য দেশের কাছে বিক্রি করে, কঠিনভাবে দুর্নীতি করে বাংলাদেশে। আর এই দুর্নীতিটা আটকানোর জন্যই দুদক থেকে অনুমোদন হয়েছে যে এটারে নিষেধাজ্ঞা দাও। বাংলাদেশ আইন আদালত থেকে জারি হয়েছে নিষেধাজ্ঞা দাও। আবার এই ক্রিপ্টোকারেন্সি ছাড়া বাংলাদেশে বিজনেসও চলে না, ব্যবসাও চলে না। আপনি চীন থেকে কিছু একটা কিনেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, আপনি ফেসবুকে কিছু একটা পে করেন, ক্রিপ্টোকারেন্সি কার্ড আছে, সেটার মাধ্যমে করতে পারেন। ক্রিপ্টোকারেন্সি ছাড়া বাংলাদেশ চলে না। আবার ক্রিপ্টোকারেন্সির উপর বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া আছে। ওই যে আরেক ভাই আছে, তবে একটা কথা বললে, আমি কি চাইলে রাশিয়া যাইতে পারবো? আপনি রাশিয়া আসার আগে চিন্তা করবেন, এই দেশে এসে কাজ করলে টাকা পাঠাইতে হলে ক্রিপ্টোকারেন্সিটা পাঠাইতে, আর ক্রিপ্টোকারেন্সি টাকা পাঠাইলে বাংলাদেশে আপনি আইনত সমস্যায় পড়বেন, 1 নাম্বার। আর 2 নাম্বার, এই দেশে আসলে প্রচুর পরিমাণ শীত, এই শীতকে সহ্য করার মতো না। এই জিনিসটা যদি মাথায় নিতে পারেন, আসবেন। আর 3 নম্বর কথা, এই দেশে আসবেন, কাজ করেন, চাকরি বাকরি করেন, ভালো কথা, কিন্তু টাকার লোভে সেনাবাহিনীতে আসবেন না। সেনাবাহিনীতে আসলে মৃত্যুর পার্সেন্টেজ 80%। এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করেন, এদেশে আসলেও সমস্যা, কাজ করলেও সমস্যা, আবার ইনকামটা বাংলাদেশে পাঠাইতে গেলেও আরেক সমস্যা। তাহলে আমার দৃষ্টিতে বলুন, এখানে আর আসার কোনো দরকার নাই। ঠিক আছে?
আমির মাহমুদ লেখছে, ওদেরকে বুঝাইলে বুঝবে না, সব চোর বাটপার দেশে আছে, আর আপনার রেমিটেন্স দরকার নেই, আপনার টাকা ছাড়েন। ভাই সুন্দর কথা বলছে আমির মাহমুদ। টাকা তো আমরা ছাড়তে পারি, যাদের ডলারের প্রয়োজন হয় ক্রিপ্টোকারেন্সিতে আমরা তারা ডলার দেই, সে আবার টাকাটা দিয়ে দেয়, আমাদের কোনো সমস্যা হয় না। বাংলাদেশের জন্য ক্রিপ্টোকারেন্সি নিষেধ, আবার এইটা দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ আমদানিও করতেছে, রপ্তানি তো নিতেছে। যাই হোক, লাইভটা তো মনে হয় কত মিনিট করে ফেলাইছি, সময় দেখায় না, কি একটা অবস্থা। সময়টা যে দেখাইবো ওই সময়টা দেখায় না, নেট প্রবলেম। কত মিনিট, ও বাবা অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক ভাই, লাইভ থেকে বিদায় নেই। বিদায় নেওয়ার আগে একটা কথা আপনাদেরকে জানাই, একটা কথাই জানাই, সবার আগে দেশ, দেশের নাগরিকের নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠান করা এবং মানুষ যাতে তার ব্যক্তিগত একটা স্বাধীনতা পায়, কথা বইলা, এই বিষয়গুলোরও প্রতিষ্ঠা করা। অর্থনৈতিক দিক থেকে যারা আয় বাড়ানোর চেষ্টা করবে, ব্যয় কমানোর চেষ্টা করবে, এরকম একটা পলিটিক্যাল লোককে আপনারা সাপোর্ট করবেন, সে যেই দলেরই হোক। নিঃস্বার্থে আগে দেশের চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে ভাই? আগে দেশের চিন্তা ভাবনা করবেন, দেশ আগে, নেতারা পরে। নেতারা হচ্ছে গা চোর, বাটপার, চাঁদাবাজি, দুর্নীতিকারী, নারী হরণকারী, আরো অনেক কিছু। তাই নেতাদের চাইতে নিজের জীবনের নিরাপত্তা আগে, দেশের নিরাপত্তা আগে। একটা কথা মনে রাখবেন, আপনার জন্ম হয়েছে বাংলাদেশে, এই দেশে যাতে কেউ খাটো করে কথা বলতে না পারে, দুই চারটা ওই যে কুখ্যাত দুর্নীতিবাজ নেতাকর্মীর জন্য, এগুলার সবসময় দূরে রাখবেন। দেশ আগে, ঠিক আছে? আর আমি যে ভালো কাজ করবো আমি তার পক্ষে, যে ভালো কাজ করবো আমি তার পক্ষে, এইটাই হচ্ছে সবচেয়ে আমার প্রধান কথা। যাই হোক, বিদায় নিলাম। অনেকের অনেক সময় গালিগালাজ করছি, পরে ক্ষমা করে দিয়েন, আর যদি আপনি ক্ষমা না করেন মাফ করে দিয়েন, ঠিক আছে? বাই বাই।